বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন যদি নির্বাচন পরিচালনা করতে পারে, সেখানেই স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যেতে পারে। তিনি আরো বলেন, নির্বাহী বিভাগকে দুর্বল করার মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো দাঁড় করানো সম্ভব হবে না। গতকাল জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর সীমিত করার বিষয়ে বিএনপি একমত হয়েছে এবং বিএনপির তরফ থেকে বলা হয়েছে, এনসিসি গঠন না হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হবে এবং এনসিসি যদি গঠন হয় তাহলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া বিএনপির পক্ষ থেকে সম্ভব হবে না। বর্তমান বাস্তবতায় আমরা যে দেখছি, সংস্কার ইস্যুতে ঐক্য অনৈক্য, এই বেড়াজালে আসলে নির্বাচন কতদূর, এসবই আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি গণফোরাম। সেই সঙ্গে আরো আছেন ডক্টর হাসানাত আলী, উপাচার্য, নওগাঁ বিশ্ববিদ্যালয়। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। আমরা দেখছি জাতীয় ঐকমত্য কমিশন দফায় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করছে। দ্বিতীয় পর্যায়ের 6ষ্ঠ দিনের গতকাল আলোচনা আমরা দেখেছি, প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে আনার বিষয়ে অনেক রাজনৈতিক দলই একমত হয়েছে। বিএনপির যে জায়গাটা আপত্তি ছিল, বিএনপি এখন বলছে যে এনসিসি গঠন না হলে প্রধানমন্ত্রীর মেয়াদের বিষয়ে তারা একমত হবে। তাহলে কি আসলে ঐকমত্যের পথে আমরা? না, দিন শেষে ঐক্যমত্য হবেই। এত সময় নষ্ট করলাম আমরা, প্রায় 3 মাস ধরে আলোচনা। প্রথম তো এই পার্লামেন্ট হাউসে একবার বসলো, প্রত্যেকটা পার্টির সাথে আলাদা আলাদা করে। এখানে তো এখন মিনি পার্লামেন্টের মতো কাজ হচ্ছে, তর্ক বিতর্ক, ভালোই তো। হ্যাঁ, আমি তো খুব এনজয় করছি এটা। আমাদের রাজনৈতিক কিছু নেতা সেখানে যাচ্ছে দলের প্রতিনিধি হিসাবে, এবং এই আলোচনার ভিতর দিয়ে তো আমরা বুঝতে পারছি যে কোন রাজনৈতিক দলের তাদের রাজনীতিটা কি, সেটাও তো আমাদের সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখানে তো কোনো রাগ ডাক নেই। ওখানে যারা কথা বলছে, আমি তো মনে করি যে অনেক সময় তো রাজনৈতিক বক্তব্যের মধ্যে সঠিক কথাটা আসে না। হ্যাঁ, ভিতরে এক বাইরে এক বলি না আমরা, কিন্তু এখানে মোটামুটি যে যেটা বিশ্বাস করে বা যেটা করতে চায় সেটা তারা পরিষ্কারভাবে উপস্থাপন করছে। আপনি বলছেন মতানৈক্য, তো মেয়াদ, প্রধানমন্ত্রীর মেয়াদ পরপর 2 মেয়াদ, তার মানে 10 বছর। তো এই ব্যাপারে তো মোটামুটি সবাই তো একমত হয়ে গেছে। যেহেতু 2 মেয়াদ নাকি 2 বার, সেটা নিয়ে একটা জটিলতা দেখা দিয়েছিল এবং কমিশন থেকে সুনির্দিষ্ট করে 10 বছর নির্ধারণ করা হয়েছে। তো সেটা আমার মনে হয় খুব সমস্যা হবে না। সমস্যা যেটা আপনি বললেন এনসিসির ব্যাপারে, জাতীয় সাংবিধানিক কমিশন, সেখানে যেভাবে এটার ফরমেশনটা দিয়েছে সেখানে অনেকেই আপত্তি তুলেছেন যে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি ইত্যাদিতে। কিন্তু কমিশন থেকে নতুন প্রস্তাবনায় কিন্তু রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে বাদ দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে নাম পরিবর্তন করা হয়েছে, রাজনৈতিক দলগুলো আমরা অনেকেই বলেছেন, এবং অ্যাটর্নি জেনারেল এবং 3 বাহিনীর প্রধানের নিয়োগও বাদ দেওয়া হয়েছে। হ্যাঁ, তো সেটা রাজনৈতিক সরকার যারা আসবে তাদের হাতে তো কিছু রাখতে হবে। তো এখন পার্লামেন্টের উপরে যদি আপনি আরেকটা বডি দিয়ে দেন, এটা তো পার্লামেন্টকেও তো খর্ব করা হয় তার এখতিয়ারটা। কিন্তু সেখানে আসলে নির্বাহী বিভাগের দায়িত্ব কিভাবে খর্ব হলো সেই বিষয়টি বুঝতে চাই। নির্বাহী বিভাগ না, পার্লামেন্টের কতগুলো এখতিয়ার থাকে, সেগুলো পার্লামেন্টে তো বডি আছে, তাই না? স্ট্যান্ডিং কমিটির বাইরেও তো একটা পার্লামেন্টের কমিটি হয়, সেখানেও তো অনেক বিষয় তারা। কিন্তু যেমনটি বলা হচ্ছে, মোটা দাগে এনসিসি আসলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেবে। হ্যাঁ, সেটা তো আমরা মোটামুটি এগ্রি করেছি। তো আমি জানি না যে বিএনপি আলটিমেটলি, মনে হয় এটা ঐক্যমতে এসে যাবে আর কি। কারণ দীর্ঘদিন তো একটা আলাপ আলোচনা, চর্চা, আমাদের মধ্যে একটা যে দূরত্ব ছিল সেটা অনেক আমরা কাছাকাছি চলে আসছি, এবং একে অপরের বোঝার যে একটা অবস্থান বুঝতে পারছি এখন। তো সুতরাং আমাদের পক্ষে এটা অনেক সুবিধা হলো যে কোন দলের চিন্তাভাবনা কি এবং কতটুকু তারা করতে চায়, এগুলো সব কিছুই ঠিক হয়ে যাবে একটা নির্বাচনের মধ্য দিয়ে। এই রাজনৈতিক দলগুলো তাদের একটা নিজস্ব একটা স্ট্যান্ড থাকতে পারে। তো সেটা তো সব কিছুতে ঐকমত্য কমিশনের ঘাড়ে চাপিয়ে দিলে হবে না। অনেকেই মনে করেন যে এটার মধ্য দিয়ে হয়তো তারা তাদের রাজনীতিটা করতে পারবে, সেটা সম্ভব হবে না। এবং আজকে তো সালাউদ্দিন সাহেব বলেই বসলো যে ওখানে শুধু খাওয়া দাওয়া হয়েছে। হ্যাঁ, দিন শেষে যদিও এটা উনি হয়তো আক্ষেপ করে বলেছে,
তিনি বলেছেন আলোচনার চেয়ে খানাপিনা বেশি হয়েছে। হ্যাঁ, বলতেই পারে, যাই হোক। এখন না খেয়ে তো কেউ ওয়াকআউট করে না, সবাই তো সকালে একবার নাস্তা করেছে, দুপুরে লাঞ্চ করেছে, বিকেলে আবার খেয়েছে, ঠিক আছে, সেটা অসুবিধা নেই, কারণ দীর্ঘক্ষণ ধরে সভাগুলো হয়তো আবার রোববারে তো বসবে। আমার মনে হয় এর মধ্যে পার্টিগুলো আবার যার যার দলীয় ফোরামে আলাপ করবে, আলাপ করে মোটামুটি একটা জায়গায় আসবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ডক্টর হাসানাত আলী। যেমনটি আসলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ বললেন যে সংস্কার কমিশনের যে আলোচনা চলছে সেটি আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া সম্পর্কেও তিনি বলেছেন। তিনি এও বলেছেন যে সংস্কার কার্যক্রমে আলোচনার চেয়ে খানাপিনা বেশি চলছে। কিন্তু আমরা যদি একটু উল্টো ভাবে জানতে চাই যে এখন পর্যন্ত জাতীয় ঐকমত্য কমিশনের আসলে অর্জনটা কি, কোন কোন বিষয়ে রাজনৈতিক মানে ঐকমত্য তারা তৈরি করতে পারলেন? ধন্যবাদ জুই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সিনিয়র আইনজীবী, আমার বিশ্ববিদ্যালয়ের গর্বিত রাবিয়ান দাদাকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই। মালয়েশিয়ার, আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ কালকে বলেছেন বিবিসিকে যে বাংলাদেশে 5 তারিখের আগে যাদের মধ্যে ঐক্য ছিল, এক সুরে যারা কথা বলতো, তাদের মধ্যে সেই ঐক্য এই 10 মাস পরে আর দেখা যাচ্ছে না। এর মধ্য দিয়েই বোঝা যায় যে আমরা ঐকমত্য কমিশন বলি, যেটাই বলি, বাংলাদেশের বাস্তবতা যে আমাদের পর্দার অন্তরালে এক ধরনের রাজনৈতিক খেলা চলছে, যেটা উনি একটু ইঙ্গিত দিলেন যে প্রত্যেক রাজনৈতিক দল এই আলোচনার মধ্য দিয়ে তাদের রাজনৈতিক গেইনটা করতে চায়। ঐকমত্য কমিশন কিছু করেনি এমনটি বলা উচিত হবে না, নিশ্চয়ই কিছু হয়েছে, না হলে বসা হলো কেন, খানাপিনাই বা হলো কেন, একটা কিছু হচ্ছে। রাজনৈতিক দলগুলো সেটি হয়ে গেছে, প্রধানমন্ত্রীর ক্ষমতা এটা হয়ে গেছে, তত্ত্বাবধায়ক পার্লামেন্ট হয়ে গেছে, তত্ত্বাবধায়ক সরকার হয়ে গেছে, 100 নারী এমপি নির্বাচিত হবেন, সেটি হয়ে গেছে, অনেকগুলো হয়েছে। প্রশ্নটি হলো যে এটি আরেকটু দ্রুত হলে ভালো হতো। 10 মাস চলে গেছে, সময়টা তো খুব কম না। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে এগুলোর তো ফয়সালা করতে হবে। আরেকটি বিষয় হলো যে কাজগুলো এখনো আমরা দৃশ্যমান করতে পারিনি, 1 বছর হয়ে যাবে সামনে 5 তারিখ আসলে, সাইদের আত্মাহুতির বৎস উদযাপন করব আমরা। সেই সাইদের মামলার চার্জশিট এখনো হয়নি, বিচার শুরু করতে পারেনি, এটি অবস্থা। অগণিত শিশুদেরকে হত্যা করা হয়েছে, প্রায় 11 জন শিশুকে হত্যা করা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে। তাদেরকে আমরা এখন পর্যন্ত হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে পারেনি, সেগুলো নিয়ে আমাদের দ্রুত কথা বলা দরকার। আমি এতটুকু বলি যে কোনোভাবেই এটি প্রত্যাশা করার উচিত হবে না কারো, বাংলাদেশের রাজনীতি কেন সারা বিশ্বের রাজনীতির দিকে যদি আমি তাকাই, যে সমস্ত ইস্যুতে সবাই একমত হবে এমনটি ভাবার কোনো কারণ নেই। আপনি যদি আলোচনার টেবিলে বসেন, সবাইকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। ঐকমত্য কমিশনকেও ছাড় দিতে হবে, তারা দিচ্ছে, তারা যে প্রস্তাব দিয়েছে সেখান থেকে সরে আসছে। বিএনপি যে প্রস্তাবে রিজিট ছিল সেখান থেকে তারা সরে আসছে। অন্যরা যারা এখন ডিজিটালি শো করছে তাদেরকেও সরে আসতে হবে। যে সম্পূর্ণ আসলে আলোচনা সেটা হচ্ছে জুলাই চার্টার। জুলাই চার্টারের কি দ্বার প্রান্তে আমরা, আর জুলাই চার্টারকে বলা হচ্ছে ভবিষ্যৎ রাজনীতির পথ নির্দেশক হবে, আসলে কি হবে? আমি তেমনটিই মনে করি। আমরা স্বাধীনতা সংগ্রামের পরে আমাদের স্বাধীনতার যে মূল চেতনার জায়গায় থাকতে পারিনি, জাসদ তৈরি হয়েছে, মুক্তিযোদ্ধা হত্যা হয়েছে, বিভাজন তৈরি হয়েছে, আমরা দেখেছি তো। স্বাধীনতার সুফল আমরা পাইনি, ফেরি করে বিক্রি করা হয়েছে, আমি আপনি ভোট দিতে পারিনি, হয়েছে তো। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, ঐক্য ধরে রাখতে পারিনি, আর পারিনি বলে 18 বছর আবারও ভোট দিতে পারিনি। 24 হয়েছে। আপনি কি চান যে এবারও যদি এই জুলাই সনদের মধ্য দিয়ে আমরা যদি আগামী রাজনীতির পথ চলাটাকে যদি মসৃণ করতে না পারি, গণতান্ত্রিক করতে না পারি, পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি প্রতিষ্ঠা করতে না পারি, আমরা কোথায় যাব? এগুলোর চেয়ে সবচেয়ে বড় কথা রাজনীতিবিদদের জন্য, আমার দেশের অর্থনীতি কি খুব ভালো? একদমই নয়। তাহলে যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে তারা অর্থনীতি নিয়ে চিন্তা করবেন না যে অর্থনীতিটা কি করে দাঁড়াবে? আইন শৃঙ্খলা বাহিনী এখনো তো আমরা বলতে পারি না জোর গলায় যে ভঙ্গুর আইন শৃঙ্খলা বাহিনী সোজা হয়ে দাঁড়িয়ে আমার আইন শৃঙ্খলা বাহিনীকে রক্ষা করতে, সেটি নিয়ে যারা ক্ষমতায় আসবে নির্বাচিত তারা তো সেগুলো নিয়ে ভাবতে হবে। আমার বিচারালয়ের কথা যদি বলি, উনি বিচারাঙ্গনে আছেন, প্রধান বিচারপতির দরজায় লাথি মারা ব্যক্তি
বিচারপতি হয়ে গেছেন, থার্ড ক্লাস পাওয়া ব্যক্তি বিচারপতি হয়ে গেছেন, প্রধান বিচারপতিকে গলা ধাক্কা দিয়ে অস্ত্রের মুখে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। তো এগুলার পুনরাবৃত্তি যেন না হয় তার জন্য আপনি ঐক্যমত্য শুধু হলেই তো হবে না, আগামীর যে সরকার যারা গঠন করবে তাদেরকে তো হোমওয়ার্ক তারা করতে হবে। ডক্টর হাসানাত আলী, আপনি প্রশাসনের কথা বলছিলেন, ইতিমধ্যে কিন্তু এই প্রশ্নটা আমরা রাজনৈতিক অঙ্গনে দেখতে পাচ্ছি যে প্রশাসন নিশিরাতের ভোট করেছে, যে প্রশাসন আমিরামি নির্বাচন করেছে, তাদের দিয়ে আসলে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে নিশ্চিত? একেবারেই করা যাবে না। আজকে প্রধান নির্বাচন কমিশনার নিজে কোর্টে বারান্দায় দাঁড়িয়ে বলেছেন ডামি নির্বাচন আমি করেছি। তো ডামি নির্বাচনের জন্য যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য কমিটি হয়েছে। আমি আশা করতে চাই দ্রুত সময়ের মধ্যে তাদেরকে চিহ্নিত করে যারা টাকা নিয়ে, নির্বাচন কমিশন থেকে টাকা নিয়ে রাতের বেলা ভোট করেছে, দিনের বেলা আমাকে আপনাকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি, যারা ঘুম থেকে উঠে 9% ভোটকে 40% ভোট বলেছে, যারা হিলো আলমের মতো একজন প্রার্থীর ভোটকে বিতর্কিত করেছে, দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে বাংলাদেশে যেন আরেকটি নির্বাচন কমিশন বা একটি নির্বাচন কমিশন গঠন হতে না পারে যারা ঘুম থেকে উঠে এই ধরনের অপকর্মগুলো করবে। টাকা দিয়ে আমার প্রশাসনকে কিনবে, টাকা দিয়ে আমার প্রশাসন বিক্রি হবে, আমার কাছে কোনো প্রমাণ নাই। আজকে পত্রিকায় দেখলাম যে 2 লাখ 3 লাখ টাকা করে দিয়ে রাতের ভোট করানো হয়েছে। এই হাবিবুল আউয়াল্লাহ, তা আপনি সংস্কার তো দরকার, শুধু এটিই করলে হবে না। এর আগেও তো একজন নির্বাচন কমিশনার ছিল আজিজ সাহেব নামে, ইউরোপীয় ইউনিয়ন আসছে, ঘরের দরজা বন্ধ করে উনি অসুস্থতার ভান করলেন। দেখতে চাই না আমরা, একদমই আমরা চাই না। আমরা এমন নির্বাচন কমিশন দেখতে চাই যেখানে আপনি নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন, আমি আমার ভোটাধিকার প্রয়োগ করব, আমার সিনিয়র, আমার গর্বিত রাবিয়ান ভোটাধিকার প্রয়োগ করবেন, আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দেব, আইন শৃঙ্খলা বাহিনী আমার নিরাপত্তা নিশ্চিত করবে, মাস্তান রংবাজ চাঁদাবাজ তারা যেন সাধারণ মানুষের ভোটাধিকারে বাধা প্রয়োগ করতে না পারে। এরকম একটি সংস্কার, এরকম একটি বাংলাদেশের স্বপ্ন তো আমার ছাত্র বন্ধুরা দেখেছিল, বিএনপি দেখেছিল, জামাত দেখেছিল, আমার মুরব্বী দেখেছিলেন, আমরা দেখেছিলাম, লড়াই করেছিলাম। আমি রাজনীতিবিদদেরকে অনুরোধ করতে চাই, আপনাদের বিভাজনের কারণে, রাজনৈতিক দলের ক্ষুদ্র রাজনৈতিক বিভাজনের কারণে অন্তত আমাদের এই চাওয়া যেন ভণ্ডুল না হয়ে যায়, সেই জন্য সবাই কাজ করবেন। আলোচনার টেবিলে ভোটের জন্য শুধুমাত্র নির্বাচন কমিশন কি দায়ী? বিগত সময়ে আমরা দেখেছি যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তাদের এখতিয়ারভুক্ত ক্ষমতাই প্রয়োগ করতে পারে। গোটা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তো বিকলাঙ্গ তৈরি করেছিল গত স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার। সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিকলাঙ্গ তৈরি করা হয়েছিল। আজকে স্বাধীনতার 53 বছর উনি যে অঙ্গনে কাজ করেন, বিচারপতি নিয়োগের কোনো নীতিমালা তৈরি করা হয়নি। কিসের ভিত্তিতে বিচারপতি হবেন? তাকে অন্যায় করলে অপসারিত করা, জুডিশিয়াল কাউন্সিলকে মৃত্যু করে দেওয়া, এ সমস্ত বিষয়গুলো তো ছিল না। এগুলোর সংস্কার তো আমরা চাই, এগুলো তো হবে। এত দিন কেন লাগছে? এত দিন কেন লাগছে? এগুলো চাইতেই হবে। প্রশাসন, এই যে প্রশাসনের কথা আপনি বলছি, প্রশাসন তো আমার আপনার ট্যাক্সে চলে, আমার আপনার। সেই প্রশাসন তো রাষ্ট্রের সেবক হওয়ার কথা ছিল, রাষ্ট্রের কর্মকর্তা হওয়া ছিল। গত 18টি বছর এই প্রশাসনকে আমরা সরকারের দলদাসে দেখেছি, সরকারের লাঠিয়াল বাহিনীতে দেখেছি। তারা বসে বসে ভোট মেকানিজম করে জনগণের ভোটাধিকার প্রয়োগ করেছে। আপনি যদি রাষ্ট্রযন্ত্রটাকে এবং অ্যাডমিনিস্ট্রেশনকে, পুলিশ প্রশাসনকে যদি আপনি আলাদা করতে পারেন, আইনের মধ্য দিয়ে, সুশাসনের মধ্য দিয়ে, ন্যায় বিচারের মধ্য দিয়ে, তাহলে এখান থেকে তো মুক্তি পাওয়া সম্ভব, একদমই সম্ভব। সেই কাজটি দুদক, পিএসসি কিংবা নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের দিকে যদি আমরা তাকাই, স্বচ্ছতার সাথে নিয়োগ হয়েছে কি? দেখেন, আমি ঢালাওভাবে বলতে চাই না, কেউ কেউ তো ভালো লোক নিশ্চয়ই নিয়োগ হয়েছে, হয়তো সামগ্রিকভাবে ভালো হয়েছে এমনটা আমি বলতে চাই না, কিন্তু কিছু লোক নিশ্চয়ই ভালো ছিল। তবে এই নিয়োগ প্রক্রিয়া কিছু লোকের কাজ করার কতটা সুযোগ থাকে? একদমই সুযোগ ছিল না, একদমই সুযোগ ছিল না। কাজ করতে দেওয়া হয়নি যারা সেখানে ছিল। এই যে কাজ করতে দেওয়া হয়নি, তারা যেন স্বাধীনভাবে কাজটা করতে পারে জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। এই রাষ্ট্রের, উনি সংবিধান বিশেষজ্ঞ, রাষ্ট্রের মালিক জনগণ। সেই জনগণের স্বার্থ রক্ষার জন্য দুদক গঠিত হয়েছে, সেই জনগণের স্বার্থ রক্ষার জন্য বাংলাদেশ ব্যাংক গঠিত হয়েছে, সেই জনগণের স্বার্থ রক্ষার জন্য আমার ট্যাক্সের দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বেতন দেওয়া হয়, সেই জনগণের সুশাসন পাওয়া নিশ্চিত করার জন্য অ্যাডমিনিস্ট্রেশন, যারা সিভিল ব্যুরোক্রেট বলি, তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
কিন্তু আমার অধিকার তো সংরক্ষিত হয়নি। কেন আমাদের অধিকার সংরক্ষিত হয়নি সে বিষয়টি জানতে চাই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী আপনার কাছ থেকে। আর সালাউদ্দিন আহমেদও যেমনটি বলেছে, যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে সেখানেই স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যেতে পারে। আমরা অন্যান্য দেশে দেখি যে মৌলিক যে বিষয়গুলো আছে সে বিষয়ে কোনো দ্বিমত নেই, দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল একমত পোষণ করে। আমরা কেন কাঠামোগত সংস্কারের দিকে যেতে পারছি না? বাংলাদেশে যতগুলো নিয়োগ হয়েছে অ্যাকচুয়ালি তো কম্পিটেন্ট লোকে কিন্তু নিয়োগ হয়েছে, ওখানে গিয়ে সব নষ্ট করে দিয়েছে শেখ হাসিনা। এই যে ওনাদের যে বিশ্ববিদ্যালয়ের যে বিষয়গুলো নিয়োগ দিয়েছিল, তুলনামূলকভাবে তো সবাই তো খারাপ ছিল না, কিন্তু ওখানে বসিয়ে উনি ওদেরকে খারাপ করে ফেলেছে। জজ সাহেবরা ওখানে চেয়ারে বসার পরে শেখ হাসিনার ডিকটেশনে চলতে হয়েছে, এবং সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো তার একচ্ছত্র নির্দেশনা মোতাবেক কাজ করতে হয়েছে। এবং এইসব সরকারের মধ্যে কিছু লোক যেমন এইচটিএম পুরা প্রশাসনটা নষ্ট করে দিয়েছে। সেনাবাহিনীর মধ্যে যে তার যে উপদেষ্টা ছিল মেজর জেনারেল তারেক, হ্যাঁ, তার প্রভাব প্রতিপত্তি প্রমোশন সেনাবাহিনীর মধ্যেই তো নানা রকম অনিয়ম হয়েছে, তাই না? এমন সব লোকজনকে উনি চিফ বানিয়েছে সেনাপ্রধান, আমরা তো দেখলাম তাদের। সুতরাং আমি একটা কথা বলি, শেখ হাসিনা বাংলাদেশে কোনো ভালো লোক রাখে নাই, যেটুকুন ভালো ছিল সেগুলোকেও সে নষ্ট করে দিয়ে গেছে। এবং এটার ফলে কি হয়েছে, পুরা সমাজ ব্যবস্থার মধ্যে একটা অসহিষ্ণুতা হয়ে গেছে, এখানে লোভ লালসা তৈরি হয়ে গেছে সমস্ত জায়গায়। আজকে দেখেন না ছাত্ররা সমাজ ব্যবস্থায় সুশাসন কিভাবে ফিরবে সে আলোচনা করতে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, যে আলোচনায় আমরা ছিলাম, আপনি বলছিলেন যে অসহিষ্ণু সমাজ ব্যবস্থার কথা। এ কারণেই কি আমরা দিনের পর দিন মবক্রেসির মধ্যে আটকে আছি? না না, এটা তো শেখ হাসিনার 17 বছরের যে অসাংবিধানিকভাবে ক্ষমতা যে লোক তাকে পেয়ে বসছিল, সে টোটাল রাষ্ট্র কাঠামোটা কিন্তু ভঙ্গুর করে ফেলেছে। এবং এই যে সমস্ত আমাদের খুব সম্মানীয় পূজনীয় মানুষজন ছিল বিভিন্ন সেক্টরে, প্রত্যেককে সে নষ্ট করেছে। কাউকে সরকারের বিভিন্ন রকমের অনুগ্রহ দিয়েছে, পদ পদবি দিয়েছে, 21শে পদক, কি বাংলা একাডেমি পদক, স্বাধীনতা পদক, যা ইচ্ছে তাই যাকে খুশি তাকে ডাইকে আইনে এগুলো করে দিয়েছে। এবং এগুলো আমরা দেখেছিলাম পাকিস্তান আমলে, হ্যাঁ, তারা এগুলো করত, সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজনদেরকে এইসব নানা রকম রাষ্ট্রীয় কি বলে ওটাকে পৃষ্ঠপোষকতা, হ্যাঁ, করে সমাজে কিছু দালাল তৈরি করত। আমি যেটা বলতে চাই যে শেখ হাসিনা মানে কেন যে উনি এই দেশটাকে এইভাবে নষ্ট করে দিয়ে গেল, এটার পেছনে কি কারণ থাকতে পারে আমি কিন্তু এখনো কারণ খুঁজে পাচ্ছি না। অনেকে বলে এখানে তার বাবাকে এখানে হত্যা করেছে, এই জন্য তার একটা প্রতিশোধ নেওয়ার একটা অভিপ্রায় নাকি ছিল। তো সেটা এই লেভেলে নামবে, আমি মধ্যে মধ্যে খুবই আহত হই। আমরা ধরেন এত কিছুর মধ্যেও আমরা তো তার কাছে যাই নাই, হ্যাঁ, আমাদের সুযোগ ছিল, আমরা কিন্তু সবসময় দূরে থেকেছি। দূরে থেকে যেটা ন্যায্যতা সমাজের সেটা আমরা বলার চেষ্টা করেছি। আমাদের মধ্যে আরো অনেকেই আছে। এখন যেটা অবস্থা, এখান থেকে তো বেরিয়ে আসার একটা সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে, কিন্তু আমরা এই তরুণ সমাজ কি করতেছি এগুলো, এই যে হঠাৎ করে এসে দেখলাম তারা একটা দল করে ফেললো। আরে বাবা, তোমরা মাত্র প্রায় ১৫০০ মতো আমাদের ছেলে মেয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শিশুরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তোমরা তো কিছুদিন অপেক্ষা করতে পারো। এখনই একটা রাজনৈতিক দল করে ক্ষমতার মোহের মধ্যে তোমরা নিজেদেরকে আকৃষ্ট করে ফেললা,
আমি জানি না বিশ্ববিদ্যালয়ের পরিবেশটা কি এখন। সমন্বয়ক, বৈষম্য বিরোধী আন্দোলন ইত্যাদি অনেক সংগঠন গজিয়ে গেছে। এটা কিন্তু ভয়াবহ পরিণতি। আমার তো মনে হয় শিক্ষা ব্যবস্থাটা প্রায়, আমরা তো আশা করেছিলাম যে এখান থেকে বের করে আনবো, কিন্তু সেখানে তো একটা অস্থিতিশীল পরিস্থিতি আপনি দেখছেন বিশ্ববিদ্যালয়। আচ্ছা, দ্রুত ইলেকশনগুলো দেয় না কেন? ডাকসু, রাকসু, ইকসু, চাকসু এগুলো দিলেও তো একটা পরিবেশ চলে আসে। ছাত্ররা ক্লাসে ফিরবে, একটু নির্বাচনমুখী হবে, তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। অতীতে যেটা আমরা করেছি, আমরা পাকিস্তান আমল থেকে কিন্তু এইসব নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে আমাদের পদচারণা ধীরে ধীরে হয়ে যায়। একেবারেই ধরেন 52 ভাষা আন্দোলন যারা করেছিল তারা তো সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হয় নাই, অনেক পরে গিয়ে হয়েছে। বদরুদ্দিন ওমর, অলিয়াহাদ, এমনকি গোলাম আজমও ছিল সেই আন্দোলনে। তারপরে বাশা মতিন, এরকম অনেকে বিখ্যাত বিখ্যাত লোকজন ছিল। তারপরে ধরেন 69-এর গণ অভ্যুত্থানও যারা সামনের কাতারে ছিল, আমরাও কিছুটা ছিলাম। আমরা তো সঙ্গে সঙ্গে গিয়ে একটা রাজনৈতিক মাঠ গরম করে ক্ষমতার মধ্যে চলে যাবে, এটা হয় নাই। এবং ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করেছে, আরো বেশ কিছু রাজনৈতিক দল অস্বাভাবিক, এটা কোনোভাবে আমি মানতে পারছি না। ভোটের সমীকরণটা কেমন হতে পারে সে আলোচনা করতে চাই পরবর্তী অংশে। রাজনৈতিক দল করা কি এটা একটা অনিবার্য ছিল? তাদের তো কিছুদিন অপেক্ষা করা। তারা বলছে আমরা রাষ্ট্র মেরামত করব, রাষ্ট্র কাঠামো নতুন তৈরি করব, সেটার মধ্যে থাকতো। একটা দল করে এখন ক্ষমতা ভাগাভাগি করতে গিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সাথে প্রতিযোগিতায় নেমে গেছে। আমি তো এদের তো ভবিষ্যৎ, সেটা কি রাজনীতিতে বিরূপ প্রভাব ফেলেছে? অবশ্যই। আমাদের ছেলে মেয়েরা, তরুণরা যারা জাতিকে একটা ফেসিবাদকে ভূপতিত করার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলো, অবশ্য সবাই মিলেই, আমরা রাজনৈতিক দলগুলো মিলেই, সবাই মিলেই করেছে, যা সমস্ত জনগণ এখানে অংশগ্রহণ করেছে। তারা সামনের কাতারে ছিল শেষের জুলাই, যেটা 31শে জুলাই আমরা বলছি। তো সেই জায়গায় তারা যদি এভাবে ইনভলভ হয়ে যায়, এখন তো কাটা ছোড়াছড়ি শুরু হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ডক্টর হাসানাত আলী একজন শিক্ষক, তারা তো আমাদের প্রতিপক্ষ না। রাজনীতিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, আমি ছাত্র রাজনীতি থাকবে। ছাত্র রাজনীতি ছাড়া বাংলাদেশের কোনো অর্জন হয়নি। 69-এর গণ অভ্যুত্থান, 6 দফা, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন, সর্বশেষ 24-এর জুলাই বিপ্লব। ছাত্র লাগবে, কিন্তু ছাত্র রাজনীতির নামে গত 18টি বছর ছাত্র সংসদগুলোকে জিম্মি করে রাখা এবং ছাত্রলীগ ছাড়া কোনো বিরোধী মতের চর্চা ক্যাম্পাসগুলোতে বন্ধ করে দেওয়া, এটি ছিল রাজনীতির একটি কালো অধ্যায়। ছাত্র রাজনীতি করবে না কেন? রাজনীতি করবে, তবে সেটা সুস্থ রাজনীতিটা করবে। ওনার সাথে আমি সম্পূর্ণ একমত। তবে সেটা এই মুহূর্তে বোধহয় জাতীয় নির্বাচনকে পাশ কাটিয়ে যদি আপনি এই ছাত্র সংসদের নির্বাচনে বা অন্য যে কোনো নির্বাচনে যান, তাহলে সেটা বাংলাদেশের সুস্থ গণতান্ত্রিক ধারা সৃষ্টির চেয়ে বিপত্তি অনেকাংশে বেশি হলেও হতে পারে। সর্বশেষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে 2 শতাধিক মানুষ হত্যা হয়েছে, নিজেরা নির্বাচন করেছে। গতকাল জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। দেখেন, জামায়াত ইসলাম দাবি জানাতেই পারে, কিন্তু আমরা গত 18টি বছর লড়াইটা করেছি কি স্থানীয় সরকার নির্বাচনের জন্য? এই যে আজকে জামায়াত ইসলামের বড় বড় নেতারা জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা হয়ে গেল, আয়না ঘরে খুঁজে পাওয়া গেল, ইলিয়াস আলীকে এখনো খুঁজে পাওয়া যায় না, চৌধুরী আলমকে খুঁজে পাওয়া যায় না, এখনো স্ত্রী জানে না তার স্বামী বেঁচে আছে না মারা গেছে, সন্তান জানে না তার বাবা জীবিত না মৃত্যু, সন্তান তার স্ত্রী তার স্বামীকে চায়, সন্তান তার বাবার লাশটা চায়, সেই কবরের পাশে দাঁড়িয়ে সেই বাবার রুহের মাগফিরাত কামনা করতে চায়। 4000 মানুষ খুঁজে পাওয়া যায়নি। গুম কমিশন বলছে। আমার নিজের জেলা বগুড়াতে পুলিশ লাইনে গুম আয়নাঘর খুঁজে পাওয়া যায়, ঢাকাতে আয়নাঘর খুঁজে পাওয়া যায়। এই 24-এর তরুণ প্রজন্মদেরকে আয়নাঘর থেকে আমরা উদ্ধার করি ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য, ওয়ার্ড নির্বাচনের জন্য, একটা জাতীয় নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য। সেই জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদি বলি যে এমন একটি দাবি কিন্তু জামায়াতের তরফ থেকে এসেছে, সে আলোচনায় ফিরতে চাই বিরতির পর। দর্শক, দেশ সাম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথে থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। ডক্টর হাসানাত আলী, যে আলোচনায় আমরা ছিলাম, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। দেখেন, রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলাম এ ধরনের দাবি বলতেই পারে,
তবে মাথায় রাখতে হবে আপনাকে যে আপনি একটু আগের আলোচনায় যায় যে তত্ত্বাবধায়ক সরকার যদি দেশে যদি সুষ্ঠুভাবে ওয়ার্ক করে, যেভাবে ফ্যাসিজম তৈরি হওয়ার কোনো সুযোগ নেই, গণতন্ত্র হত্যা করার কোনো সুযোগ নেই, ঠিক একইভাবে আপনি বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে 3টা নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন বলা হয়। 91, 96, 2001। জামাতের ভোট কত পার্সেন্ট? 7 থেকে 8%। বিএনপির ভোট কত পার্সেন্ট? 34 থেকে 33 থেকে 34%। তাহলে সেই বৃহৎ একটি রাজনৈতিক দল মানুষ মনে করে, বা এই সময় বাংলাদেশের বাস্তবতা হলো, যদি সুষ্ঠু একটি নির্বাচন হয় তারা ক্ষমতায় আসবে। সেই দলের মতামতকে উপেক্ষা করে আপনি যদি ভিন্ন রকমের চিন্তা ভাবনা করে, বা সংবিধানে এখন পর্যন্ত বলা আছে, উনি ভালো বলতে পারবেন, যে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। তো এই যে পদ্ধতিতে জামাত ইসলাম বলার চেষ্টা করছে, সেই জন্য কি আমরা 24 সনে লড়াই করেছিলাম? আমরা তো একটা কথা কেন ভুলে যাচ্ছি যে 18 বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 4.5 কোটি তরুণ ভোটার গত 14তে ভোট দিতে পারেনি, 18তে ভোট দিতে পারেনি, 14তে ভোট দিতে পারেনি। আপনি সেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা না করে, নিত্য নতুন দাবি উত্থাপন করে নির্বাচনের যে একটি যাত্রা, নির্বাচনের যে একটি আবহ লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বাংলাদেশে চালু হলো, সেই সুবাতাসকে ভিন্ন খাতে প্রবাহিত করা কারোর জন্যই উচিত হবে না। বরং ফেব্রুয়ারিতে যে নির্বাচনের যে স্ক্যাডিউলটা কিন্তু যদির মধ্য দিয়ে ঘোষিত হয়েছে, আমি আশা করতে চাই যে অন্তত জুলাই মাসে জুলাই চার্টারটা ঘোষণা হোক, এবং যে সমস্ত বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে সেগুলো সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করা হোক। সময় বলে দেবে, আজকেই সবকিছু করতে হবে এরকম সংস্কার করে বোধহয় দেশ সামনের দিকে এগোবে, এমনটি বোধহয় ভাবার কোনো সুযোগ নেই। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণঅভ্যুত্থানের পর আমরা কৃতিত্বের লড়াই দেখেছি। সেখানে সম্প্রতি নিশ্চয়ই আপনি অবগত আছেন, 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করেছে সরকার, এবং এর তীব্র সমালোচনা করেছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, নতুন বাংলাদেশের জন্ম 5 আগস্ট, 8 আগস্ট নয়। 5 আগস্টের সাধারণ ছাত্র জনতার এই অর্জনকে সরকারের কুক্ষিগত করার চেষ্টা মেনে নেওয়া হবে না। এই বিষয়টি নিয়ে কি বলবেন? না, এনসিপি তার অবস্থান থেকে বলেছে, আমরা কিন্তু এটার সাথেও একমত না। নতুন বাংলাদেশ বলে তার কিছু হয় না, বাংলাদেশ একবারেই হয়েছে। এখন ঘটনা প্রবাহে আমরা 2024-এ 31শে জুলাই মধ্য দিয়ে যে আন্দোলনটা হলো এবং সরকারকে আমরা ফেলে দিলাম, হাসিনা পালিয়ে গেল, একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। তো সেটাকে সরকার এখন একভাবে দেখতেছে, এনসিপি আরেকভাবে দেখতেছে। সরকারও যে একটা সরকারি অনুষ্ঠানমালা তৈরি করেছে, আমরা তো আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলোর এখানে অন্তর্ভুক্তি থাকবে, তাই না? আমরা জাতীয় ঐক্যমতের জন্য এত প্রচেষ্টা গ্রহণ করছি, কিন্তু এই আন্দোলনের দিবসগুলো পালন করার ক্ষেত্রে এখানে কিন্তু রাজনৈতিক দলের কোনো কর্মকাণ্ড আমরা দেখলাম না। এখন রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন কর্মসূচি দেবে, বিএনপি দিয়েছে, আমরাও হয়তো দেবো, অন্যরাও দিচ্ছে। তো কথা হচ্ছে কতগুলো বিষয়তে আমাদের ঐক্যমত হওয়া জাতীয় ইস্যুগুলোতে। তো এখন প্রথম বর্ষেই যদি আমরা বিতর্কের মধ্যে ফেলে দিই, এনসিপি যেভাবে বলতেছে সেটা তার জায়গা থেকে সে বলতেছে, সরকার সরকারের জায়গা থেকে বলতেছে, এটাকে এখন একসাথে সমন্বয় করে যদি আমরা কাজটা করতে পারি, আমার মনে হয় এটা দেশের জন্য ভালো হবে। এবং এনসিপির আরেকজন নেতা সার্জিস আলম প্রশ্ন তুলেছেন, বিএনপির কিছু নেতা তারেক রহমানকে জুলাইয়ের বিপ্লবের মাস্টারমাইন্ড বলা শুরু করেছেন। ইচ্ছাকৃতভাবে নেতাকে প্রশ্নবিদ্ধ করার এই কাজ কিভাবে করেন? না, জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড না, তারেক রহমান তো পুরো আন্দোলনেরই মাস্টারমাইন্ড। আমরা জানি না, আমরা তো খুব কাছে থেকে জানি। এই যে এত বছর ধরে একটা দীর্ঘ লড়াই সংগ্রাম, এত ত্যাগ সবার, উনি দলটাকে রাখলো না ঐক্যবদ্ধ করে। অনেক লোভ লালসাতে আসছিল, সবাই 2-1 ছুটে গেছে, কিন্তু বিএনপির তো তেমন কোনো ক্ষতি করতে পারে নাই। এখানে তো তারেক রহমান তো এটাকে শক্তভাবে ধরেছে, এবং এখনো সে এখন যে সমস্ত বক্তব্য দিচ্ছে, আমরা তো দেখছি যে তার অনেক ম্যাচুরিটি এসছে রাজনৈতিক অঙ্গনে, এবং তার গ্রহণযোগ্যতা অনেক বেড়েছে। সুতরাং আমি তো বলবো যে এনসিপি যেসব কথাবার্তা বলে, এই যে খোঁচাখুচি করে, এটা তো ঠিক না। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ওরা আমাদের এত প্রতিপক্ষ হয়ে যাচ্ছে কেন? আপনার কাছে একই বিষয়ে মন্তব্য জানতে চাই, জুলাই বিপ্লবের আসলেই কি কেউ মাস্টারমাইন্ড ছিল? দেখেন, আমি সেইভাবে বলতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই, যেটা আমি এইভাবে বলতে পারি, যে গত 18টি বছর রাজনৈতিক দলগুলা
এই মাঠটাকে উত্তপ্ত করে রেখেছিল তাদের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে। জুলুম, নির্যাতন, পার্টি অফিসে হামলা, গ্রেপ্তার, চিফ হুইপকে বিবস্ত করে মারা, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিবস্ত করে প্রহার করা, রেজভি আহমেদের মতো লোককে প্রহার করা, কত নির্যাতন না হয়েছে ছাত্র বন্ধুদের উপর হয়েছে। এই উত্তপ্ত মাঠে বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করার জন্য যখন ছাত্ররা আহ্বান জানিয়েছে, পুলিশ গুলিবর্ষণ করেছে, শেখ হাসিনা বর্বরোচিত আচরণ করেছে, এই মাঠে আগুন ধরে গেছে। সমস্ত শ্রেণী পেশার মানুষ এক কাতারে ছাত্র বন্ধুদের সাথে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পদত্যাগকে ত্বরান্বিত করেছে। এখানে কৃতিত্ব সবার, এককভাবে কারো কৃতিত্ব দেওয়ার মতো অবস্থা কিন্তু হয়নি। প্রধান উপদেষ্টা একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টারমাইন্ড হিসেবে। দেখেন, এটা উনি মনে করেছেন, উনি দিয়েছেন। আমার দাদা আজকে বললেন যে তারেক রহমান সবচেয়ে বড় সুপার মাস্টারমাইন্ড। সার্জিসরা কাকে মাস্টারমাইন্ড বলবে আমি জানি না, তবে আমি শুধু বলতে পারি এদেশের সকল শ্রেণী পেশার নিপীড়িত মানুষ ছিল এই আন্দোলনের মাস্টারমাইন্ড। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।